প্রথমেই কৃতজ্ঞতা জানাই বিশ্ব দুর্গা শিশু শিক্ষা নিকেতন আইডিয়াল কোচিং সেন্টারের কর্ণধার রঞ্জন বাবুকে এবং এই প্রতিষ্ঠানের সম্মানীয় শিক্ষক বৃন্দ যারা প্রতিনিয়ত নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সুযোগ্য নাগরিক গড়ে তোলার লক্ষ্যে, তাদেরকে আমি আমার অন্তরের কৃতজ্ঞতা জানাই। ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। আজ 5 সেপ্টেম্বর শিক্ষক দিবস। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের পুত পবিত্র জন্মদিন। তাই আমি সর্বপ্রথমে এই মহান ভারতবর্ষের মহান নাগরিক, সুমহান দার্শনিক, জাতীয় শিক্ষক, জাতির শিক্ষক, সমাজ সংস্কারক, শিক্ষাবিদ, চিন্তাবিদ এবং সকল রাজনীতিবিদ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের প্রতিকৃতিতে আমি আমার অন্তরে শ্রদ্ধা এবং প্রণতি করি। আমাদের প্রত্যেকেরই জীবনের প্রথম শিক্ষক মা, দ্বিতীয় শিক্ষক বাবা, সেই সঙ্গে সঙ্গে আমার যারা শিক্ষাগুরু, যারা আমাকে এই জায়গায় পৌঁছে দিয়েছেন, আমার আমিত্বকে গড়ে তুলেছেন, আমি সবাইকে আজকে এই মুহূর্তে আমার অন্তরে শ্রদ্ধা এবং প্রণতি জানাই। আমার রেসপেক্টেড শিক্ষকরা এতক্ষণ যে সমস্ত মূল্যবান বক্তব্য দিয়েছেন, তারপর আর বক্তব্য রাখার মতো আমার মানসিকতা নেই, কারণ সব কথাই ওনারা বলে ফেলেছেন, সুন্দর ভাবে বলেছেন। শিক্ষক দিবসের কেন আমরা শিক্ষক দিবস পালন করি? তো 5 সেপ্টেম্বর এই দিনটাকে কেন আমরা শিক্ষক দিবস হিসেবে পালন করি? শিক্ষক দিবস কেন পালন করবো এবং 5 সেপ্টেম্বর শিক্ষক দিবসটাকে কেন পালন করবো, এই বিষয়টাই হচ্ছে জানানোটা প্রয়োজন। আমরা যেটুকু জানি, যেমনটুকু জানি তেমনটাই আমরা প্রত্যেকে উপস্থাপন করেছি। তাই আমিও তোমাদের যার কথা বলবেন না, একই কথা প্রত্যেক বছর একই কথাই বলবো, তার বাইরে কিছু বলার মতো কিছু। তাই উপস্থিত এই প্রতিষ্ঠানের কর্ণধার রঞ্জন বাবু, আমার রেসপেক্টেড শিক্ষকরা এবং আমার স্নেহের ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে আগত শারদীয়ার আগাম শুভেচ্ছা, প্রীতি শুভেচ্ছা, ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি এবং প্রণতি জানিয়ে আমি 2-4 কথা বলব। আজ শিক্ষক দিবস 5 সেপ্টেম্বর, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীরা তাদের শ্রদ্ধেয় শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীবৃন্দ, গুরুদেরকে সম্বর্ধনা জানাচ্ছে, অন্তরে শ্রদ্ধা, ভালোবাসা সবকিছু জ্ঞাপন করে সম্বর্ধনা জ্ঞাপন করছে। আমার প্রশ্ন, কেন এই শিক্ষক দিবস? কেন আমরা এই শিক্ষক দিবস উদযাপন করব? আসলে শিক্ষা থেকেই কথাটা শিক্ষক এখানে আসছে এবং শিক্ষা প্রতিষ্ঠান, এগুলো সবই কিন্তু ওতপ্রোতভাবে জড়িত, সম্পৃক্ত। শিক্ষা কথা থেকে আসছে। শিক্ষা আমাদেরকে কি দেয় না? শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব, বিপ্লব আনে সামাজিক পরিবর্তন। শিক্ষাই হচ্ছে মানব মুক্তির প্রথম সোপান। শিক্ষা কি?
আবার প্রশ্ন দেখে শিক্ষা কি? এর উত্তরে আমি বলবো প্রগতিশীল চিন্তার নায়ক, কর্মযোগী মহাপুরুষ, যুক্তিবাদে বিশ্বাসী, প্রাচীন বৈদান্তিক ঋষি, বিশ্ব পরিত্রাজক স্বামী বিবেকানন্দের ভাষায় মানুষের অন্তর্নিহিত শক্তির পরিপূর্ণ বিকাশ সাধনই হলো শিক্ষা। আর মানুষের এই অন্তর্নিহিত শক্তির পরিপূর্ণ বিকাশ সাধন যারা করেন তারাই হচ্ছেন শিক্ষক, তারাই হচ্ছেন বাবা মা সন্তানকে এই পৃথিবীতে নিয়ে আসেন, পৃথিবীর আলো দেখান, তাই বাবা মাই হচ্ছে প্রথম শিক্ষক, তার মধ্যে কেউ নেই। আমরা যদি ছোট্ট একটা নিয়ম পালন করে চলতে পারি তাহলে দেখা যাবে যে আমাদের জীবন যুদ্ধে প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে কোনো প্রতিকূলতাই এখানে প্রতিকূলতা হয়ে দাঁড়াবে না। যদি আমরা বাবা মাকে শ্রদ্ধা করতেছি, একটি কথা আছে, পিতার ভক্তি মায়ের টান, সেই ছেলে হয় ভাগ্যবান, সেই ছেলে বা সেই ছেলেমেয়েরা ভাগ্যবান হয়। কিন্তু আমরা ওকে হাত দিয়ে বলতে পারবো যে সকাল থেকে তো আমরা লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, অনেক দেবতা আছে, তাদেরকে দেখতে দেখতে মন্দিরে চলে যাই, চতুর্দিকে চলে যাই, কিন্তু আমার গৃহমন্দিরে যে এত বড় দেবতা আছে যিনি আমাকে এই পৃথিবীর আলো দেখান, তাকে কি একটা সকাল থেকে উঠে প্রণাম করি? একেবারে চুপচাপ থাকবো সবাই, একেবারে চুপচাপ থাকবেন যে না আমরা এই কাজটা করি। তাই বাবা মা সন্তানকে এই পৃথিবীর আলো দেখান সত্য, কিন্তু সন্তানের হৃদয়ে মনের মধ্যে যে সুপ্ত সুকুমার প্রবৃত্তিগুলো আছে সেগুলোকে যিনি তার জ্ঞান, গরিমা, মেধা, প্রজ্ঞা দিয়ে তাকে জাগ্রত করে তোলেন, জীবন যুদ্ধে প্রতিষ্ঠিত করেন, তিনি হচ্ছেন প্রকৃতপক্ষে শিক্ষক। তাই প্রত্যেকটা ছাত্রের সফলতার পেছনে, সে ডাক্তার হোক, সে ইঞ্জিনিয়ার হোক, সে অধ্যাপক, প্রত্যেকটি ছাত্রের সফলতার পেছনে একজন সফল শিক্ষকের ভূমিকা অনস্বীকার্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। সক্রেটিসের মতো গুরু ছিল বলেই কিন্তু প্লেটোর মতো শিষ্য গড়ে উঠেছিল, প্লেটোর মতো গুরু ছিল বলেই অ্যারিস্টটলের মতো শিষ্য গড়ে উঠেছিল, অ্যারিস্টটলের মতো গুরু ছিল বলেই আলেকজান্ডারের মতো শিষ্য গড়ে উঠেছিল। জাতির মেরুদণ্ড, মানুষ গড়ার কারিগর শিক্ষকরা, তাই সমাজ জীবনে, জাতির জীবনে, মনুষ্য সমাজের এক অমূল্য সম্পদ, এবং সে কারণেই কিন্তু শিক্ষক দিবস পালন করা হয়ে থাকে। দ্বিতীয় প্রশ্ন বলেছিলাম যে 5ই সেপ্টেম্বর কেন আমরা শিক্ষক দিবস পালন করি। এর ইতিহাস, একটা ছোট্ট ইতিহাস আছে, এবং সেই ছোট্ট ইতিহাস উদ্ঘাটন করতে গেলে আমাদেরকে রবীন্দ্রনাথের ভারতীয় কবিতা দুটি লাইন বলতে হয়। হেমর চিত্ত পূর্ণ তীর্থে জাগরে দিলে এই ভারতে মহামানবের সাগর। সত্যি আমাদের ভারতবর্ষ এক মহামানবের সাগর তীর্থ। ভারত মায়ের কোলে জন্মগ্রহণ করেছেন অগণিত কবি, সাহিত্যিক, ঔপন্যাসিক, নাট্যকার, বৈজ্ঞানিক, দার্শনিক, এবং অনেক মনীষা, মহাপুরুষ। এদের মধ্যে যিনি তার জ্ঞান, গরিমা, প্রজ্ঞা সমস্ত কিছু দিয়ে ভারত মায়ের সেবায় আত্মনিয়োগ করেছিলেন, 5ই সেপ্টেম্বর এই পবিত্র জন্মদিনটি সমগ্র ভারতবর্ষের ইতিহাসে যে দিনটি শিক্ষক দিবস হিসেবে পালিত হয়, তিনি আর কেউ নন, তিনি হলেন ভারত মায়ের কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ, বিশিষ্ট শিক্ষাব্রতী, চিন্তাবিদ এবং
বিশ্বের সর্বশ্রেষ্ঠ একজন দার্শনিক, সফল রাজনীতিবিদ হিসেবে যিনি স্বাধীন ভারতবর্ষের 1952 থেকে 1962 এই সুদীর্ঘ 10টি বছর প্রথম উপরাষ্ট্রপতির পদ অলঙ্কৃত করেছিলেন এবং 1962 থেকে 1967 এই সুদীর্ঘ 5টি বছর দ্বিতীয় রাষ্ট্রপতির পদ অলঙ্কৃত করেছিলেন। তিনি হলেন জাতির শিক্ষক, তিনি হলেন জাতীয়তাবাদী শিক্ষক, তিনি হলেন মহান দার্শনিক, ত্যাগ এবং তিতিক্ষার মূর্তিমান বিগ্রহ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ। এই সুমহান কর্মবীর তামিলনাড়ুর তিরুথানি গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে পিতা বীরস্বামী এবং মাতা সীতাম্মার কোল উজাড় করে জন্মগ্রহণ করেছিলেন 1888 খ্রিস্টাব্দের 5ই সেপ্টেম্বর। শিক্ষা জীবন শুরু হয়েছিল আরকেভি উচ্চ বিদ্যালয় থেকে এবং সেখান থেকে পাশ করবার পর তিনি খ্রিস্টান মিশনারি কলেজ থেকে তিনি গ্র্যাজুয়েশন হয়েছিলেন এবং মাত্র 20 বছর বয়সে হিন্দু বেদান্ত দর্শন লিখে পৃথিবীর একজন সর্বশ্রেষ্ঠ দার্শনিক হয়েছিলেন। এই সুমহান কর্মবীর শিক্ষকতা দিয়েই তার কর্মজীবন শুরু করেছিলেন। স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের অনুরোধে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছিলেন। শুধু কলকাতা বিশ্ববিদ্যালয় নয়, ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তিনি একজন দার্শনিক হিসেবে অধ্যাপনা করেছিলেন। 1931 খ্রিস্টাব্দ নাগাদ তিনি ব্রিটিশ নাইট উপাধি এরকম একটা টাইটেল তিনি উপাধি পেয়েছিলেন এবং একজন সফল রাজনীতিবিদ হিসেবে একটা প্রগতিশীল রাষ্ট্র গড়ার লক্ষ্যে ভারতবর্ষের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতির পদ যখন অলঙ্কৃত করছেন, সেই সময় তার কিছু গুণমুগ্ধ ছাত্র তার জন্মদিনটাকে সেলিব্রেট করতে। তিনি বললেন, হ্যাঁ, তোমরা যদি আমার এই জন্মদিনটাকে সেলিব্রেট করতে চাও, উদযাপন করতে চাও, হ্যাঁ করতে পারবে। তবে এই দিনটা ভারতবর্ষের কোটি কোটি শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যেই আমি উৎসর্গ করছি এবং এই উদ্দেশ্যে তোমরা শিক্ষক দিবস হিসাবে পালন করবে এবং তোমাদের পালিত আমার জন্মদিনে এটাই হবে শ্রেষ্ঠ। এটাই হচ্ছে শিক্ষক দিবস পালনের স্বর্ণোজ্জ্বল ইতিহাস। যে কত বড় একজন মহান ব্যক্তি, কত বড় একজন মানে তার মধ্যে আত্মত্যাগ থাকলে এরকম একটা ভাবনাটা মনের মতো ক্রিয়াশীল হয়ে ওঠে। তিনি যে প্রকৃতপক্ষে একজন শিক্ষক ছিলেন, এটাই তার উজ্জ্বল দৃষ্টান্ত যে যার ব্যক্তিগত জন্মদিনটাকে তিনি শিক্ষকের উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। তিনি বলেছিলেন যে শিক্ষকরা হলো পৃথিবীর সবচেয়ে উর্বর মস্তিষ্কের মানুষ, যারা প্রতিনিয়ত ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যান। তিনি বলেছিলেন শিক্ষকরা হলো মোমবাতির মতো, যারা নিজেদেরকে পুড়িয়ে ছাত্রদের জীবনটাকে আলোকিত করে। তাই ছাত্র এবং শিক্ষকের সম্পর্কটা একটা মধুর সম্পর্কের ধরে আবদ্ধ হয়ে আছে। একজন সফল শিক্ষক তিনি যতখানি ছাত্রছাত্রীদের শিক্ষকরা যতখানি ছাত্রছাত্রীদের সুখ দুঃখ, তাদের ব্যথা বেদনা, তাদের অভাব অনটন গুলো জানতে পারে, পৃথিবীর অন্য কোনো পেশার থেকে কিন্তু এটা কিন্তু কখনোই সম্ভব না। এটা কখনোই সম্ভব না। তাই তোমরা আগামী দিনে যদি শিক্ষা লাভের সমাপনান্তে কোনো উচ্চ পদের চাকরি পাও, তাহলে আমি তোমাদেরকে বলবো, একটাই কথা বলবো, যে তোমরা শিক্ষকতা পেশাটাকে বেছে নাও। তোমরা সবাই শিক্ষক হও, শিক্ষক হও, শিক্ষক হও। কারণ শিক্ষকতা পেশার মধ্যে
যে অফুরন্ত আনন্দ এবং অফুরন্ত সম্মান পাওয়া যায়, পৃথিবীর কোন পেশাতে তা পাওয়া যায় না। একটা ছোট্ট গল্প বলে আমি আমার বক্তব্যের রীতিটা আনব। গল্পটার শিরোনাম হচ্ছে ভারতীয় গুরু এবং পাকিস্তানি শিষ্যের বস্তুসিদ্ধ নয়নের পুনর্মিলন। ভারতীয় গুরু এবং পাকিস্তানি শিষ্যের বস্তুসিদ্ধ নয়নের পুনর্মিলন। একবার কথা বলবে না কেউ। কি ঘটনা ঘটেছিল? অখণ্ড ভারতবর্ষ অর্থাৎ পরাধীন অখণ্ড ভারতবর্ষ, যখন আমাদের ভারতবর্ষ আর পাইনি, এরকম একটা সময়ে কলকাতার বিখ্যাত একজন পদার্থবিদ অধ্যাপক অমলেন্দু গাঙ্গুলি, তিনি অধ্যাপনা করতেন লাহোর বিশ্ববিদ্যালয়ে। সেই লাহোর বিশ্ববিদ্যালয়ে তিনি অধ্যাপনা করছেন দীর্ঘদিন থেকে। সেই সময় একটি লাহোরের পাকিস্তানের একটা প্রত্যন্ত গ্রাম থেকে একটি 14 বছরের ছেলে এই লাহোর বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছে। অঙ্কে 100 পেয়েছিল বলে, কিন্তু গ্রাম থেকে এসেছে ছেলেটা, এত সুন্দর আলো, কারেন্টের আলো দেখতে পাইনি। দেখেছে, অবাক হয়ে তাকিয়ে থাকতো। মাস্টারমশাই পড়ে তো, আরে এরকম আলো জ্বলতে পারে। আমরা তো গ্রামে সেই ছোটবেলাতে লন্ঠন ব্যবহার করছি, তোমরা সেই লন্ঠন ব্যবহারের যুগের ছাত্র না, চিনে না। তোমরা এখন এই যুগের ছাত্র, বুঝতে পারছো? মাস্টারমশাইরা যতই তোমাদের জন্য নিরলস চেষ্টা করে যাক না কেন, তবুও তোমরা মাস্টারমশাইদেরকে এড়িয়ে চলার চেষ্টা করো, সম্মান দেওয়ার থেকে এড়িয়ে চলার চেষ্টা করো। আর চোখে তাকিয়ে দেওয়ার পর মাস্টারমশাইদের কিভাবে অ্যাভয়েড করে দিতে হয়, সেই শিক্ষাটাই তোমাদের মধ্যে আছে। কি হলো? অমলেন্দু বাবু দেখলেন যে ছেলেটি অত্যন্ত লাজুক, খুব জড়তা তার মধ্যে আছে, একটু আনমনা আছে। তখন তিনি কি করলেন? তার কাছে গেলেন, গিয়ে জিজ্ঞাসা করলেন, তুমি কোথা থেকে আসছো? তুমি কেন এতটা লাজুক প্রকৃতি? এতটা তোমার জড়তা কেন? তিনি নিজে থেকে তার জড়তা কাটালেন, তার লাজুক স্বভাব কাটালেন এবং তাকে এমন ভাবে আপন করে নিলেন, এই অমলেন্দু বাবু যেন এই ছেলেটি কত দীর্ঘদিনের পরিচিত। স্নেহ, ভালোবাসা, মমতা এবং বিষয়গত শিক্ষা, পদার্থবিদ্যা এবং অঙ্ক এমন সহজ সরলভাবে তার কাছে উপস্থাপিত করেছিল। শ্রেণীকক্ষে সুন্দর পাতেন, তারপরেও কিন্তু ওই ছেলেটিকে তিনি ভালোবেসে অনেক কিছু শিখিয়েছিলেন। এবং তার শিক্ষাতে সেদিন কিন্তু ওই ছেলেটি, যে ছেলেটি পাকিস্তান সরকারের দেওয়া 1978 খ্রিস্টাব্দে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছিল, তার নাম আব্দুল সালাম। লাহোর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করার পর ভর্তি হচ্ছে বোম্বাই বিশ্ববিদ্যালয়ে। বোম্বাই বিশ্ববিদ্যালয়ে পড়ার পর পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে পড়েছে। এরপর সে গবেষণার জন্য পৌঁছে গেছে আমেরিকার ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে 1958 খ্রিস্টাব্দে। তখন ইতিহাসের অনেক পরিবর্তন হয়ে গেছে। ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছে 1947 খ্রিস্টাব্দের 15 আগস্ট। তাই অখণ্ড ভারতবর্ষ দ্বিখণ্ডিত হয়ে গেছে। তাই লাহোর থেকে চলে আসতে হয়েছে কাকে? আমাদের কলকাতার প্রথিত যেসব পদার্থবিদ অমলেন্দু বাবুকে চলে আসতে হয়েছে। 1958 খ্রিস্টাব্দে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে গবেষণা কালে আব্দুল সালামের মনে হয়েছে তার গুরু কথা, যে গুরু তাকে অনুপ্রাণিত না করলে আজকে তিনি গবেষণাও করতে পারতেন না। তাই তিনি গুরুর সন্ধান খুঁজছেন, যে কোথায় তার পাওয়া যাবে, তাকে পাওয়া যাবে, তার সঙ্গে কিভাবে যোগাযোগ করা যাবে। তিনি কথা বলতে পারছেন না, তিনি যেন অথর্ব হয়ে যাচ্ছেন, গবেষণা করতে করতে তার মন বসছে না। প্রতিনিয়ত তিনি চতুর্দিকে মানে করছেন যে কিভাবে গুরুর সন্ধান পাওয়া যায়। এই করতে করতে তার 15 বছর কেটে যায়। 1978 সালে সে পদার্থবিদ্যায় নোবেল পেল এবং এই মুহূর্তে এরই মধ্যে সে জানতে পারলো যে তার গুরু অমলেন্দু গাঙ্গুলির বাড়ি কলকাতাতে। তিনি কি করলেন? তিনি একটা আবেদন করলেন ভারত সরকারের কাছে। তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী এবং তার সচিবালয় আবেদন করলেন
যে কলকাতার প্রখ্যাত পদার্থবিদ অমলেন্দু গাঙ্গুলির অনুপ্রেরণায় আমি আজকে পাকিস্তানের একজন নাগরিক হয়ে পাকিস্তানের সরকারের কাছ থেকে নোবেল পুরস্কার পেয়েছি। কেবলমাত্র উনারই অনুপ্রেরণা, তা নাহলে আমি পেতাম না। তাই আমি আমার গুরুর সঙ্গে সাক্ষাৎ প্রার্থী, আমাকে দয়া করে ভারতে যাওয়ার অনুমতি দিন। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সচিবালয় থেকে এই খবরটা যখন ইন্দিরা গান্ধীর কাছে গেল, ইন্দিরা গান্ধী তাকে কলকাতায় আসার অনুমতি দিয়ে ভারতে আসার অনুমতি দিলেন। আব্দুল সালাম তিনি এলেন, গলায় নোবেল পুরস্কারের পদক আছে। অনেক খোঁজাখুঁজির পর এসে দেখলেন একটি ছোট্ট ঘরে তার গুরু বসে আছেন তক্তাবসর করে, লোল্লচর্ম বৃদ্ধ, একেবারে বুড়ো হয়ে গেছে, কিন্তু চোখের দৃষ্টিটা প্রখর ছিল। যখন দূর থেকে ডাকছে, স্যার আমি আব্দুল এসেছি। বলে, আব্দুল তুই কোথায় ছিলি এতদিন? হ্যাঁ তুই কি করে এলি? বলার পর গুরু শিষ্য একটা পুনর্মিলন হলো, অশ্রুসিক্ত নয়নে গোলাপুলি হলে কান্নায় ভেসে যাচ্ছে। বলার পর তারপর আব্দুল সালাম তার গলার পদকটা অমলেন্দু বাবু গুরুর গলায় দিয়ে বলল, স্যার এই পদক আপনার। আপনার মতো গুরু যদি না পেতাম তাহলে আমি কোনোদিনই কিন্তু এই সম্মান কখনোই পেতাম না, কখনোই পেতাম না। এইভাবে অশ্রুসিক্ত নয়নে পাকিস্তানের শিষ্য ভারতীয় গুরু মিলন হলো। তাই শিক্ষকতা পেশার মধ্যে যে অফুরন্ত সম্মান, অফুরন্ত আনন্দ পাওয়া যায়, পৃথিবীর আর কোনোটাতেই পাওয়া যায় না। তাই মাই ডিয়ার স্টুডেন্ট, আমার স্নেহের ছাত্রছাত্রীরা, তোমরা পারলে আগামী দিনে যত বড় উচ্চ পদের চাকরি পাও না কেন, চেষ্টা করবে শিক্ষকতার চাকরি নেওয়ার। এরকম আনন্দ পাওয়া যায় না। তোমরা ভালো থেকো, তোমরা ভারতবর্ষের সুযোগ্য নাগরিক হও, এইটুকু বলে আবার সবাইকে আমার যথাস্থানে সম্মান জানিয়ে আজকে আমার বক্তব্য এখানেই।